This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের শিক্ষকরা আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন তাদের নিয়ে কি হবে, তাদের ভবিষ্যৎ কি। মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছেন কারো চাকরি যাবে না, যোগ্য শিক্ষকদের চাকরি যাতে না যায় তার জন্য তিনি ব্যবস্থা করবেন। স্কুলে যান, ক্লাস করুন, স্বেচ্ছাশ্রম দিন, মানে ভলান্টারি সার্ভিস দিন। সুপ্রিম কোর্ট বলতেই পারে চাকরি নেই, কিন্তু ভলান্টারি সার্ভিস দিতে তো কাউকে আটকাচ্ছে না। এবং এটা 2 মাসের বেশি দিতে হবে না, 2 মাসের মধ্যেই সরকার নাকি চাকরি ফেরানোর সব ব্যবস্থা করবে, এটা মুখ্যমন্ত্রীর আশ্বাস। শিক্ষক শিক্ষিকারা তাদের কাজে তারা যেমনভাবে কাজ করছেন তারা কাজ করবেন, তাদের যেন কোনো রকমভাবে কোনো অসুবিধে না হয়। শিক্ষক না হলে আমার শিক্ষা ক্ষেত্রটাই টোটাল কোলাপস করে যাবে, বাচ্চারা পড়াশোনা করতে পারবে না। অনেকে খাতা দেখছেন, তারা খাতা দেখতে পাচ্ছে না। ভাই দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? তুমি যোগ্য না অযোগ্য লিস্টে? তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে, আবার কি? উই হ্যাভ সেড এভরিথিং। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার, ইট ইজ ভেরি ক্লিয়ার, নাথিং ইজ লেফট আউট। বলে দিয়েছি যারা যোগ্য তারা পাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না, ভালোবাসার দ্বারা যেটা হয়। কি ব্যাপার, কি ব্যাপার? ওটা তো আমি আইনের ব্যাখ্যা বললাম। আরে ভলেন্টারিলি বলছি না, শুনুন, আমি কোর্টের ভাষা বলছি। প্লিজ আন্ডারস্ট্যান্ড, নাও উই আর আন্ডার দ্য কোর্ট ভার্ডিক্ট অ্যান্ড কোর্ট জাজমেন্ট। আমি কেন বলছি? কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম, তুমি ওদের কেন যেতে বলছো? আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি, তাদের সার্ভিস কেউ কাটতে পারে না। সুতরাং কোর্টের আইন মেনেই যোগ্যদের জন্য ওদের পথ দুটো খোলা আছে। মনে রাখবেন, কোর্টের আইনেই দুটো পথ খোলা আছে। সেই পথ খোলা থেকেই আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান। আপনাদের কাজ তো করতে পারেন, কে বাধা দিয়েছে? আপনাদের তো গভর্নমেন্ট থেকে টার্মিনেট লেটার দেয়নি। সো হোয়াই ইউ আর আস্কিং মি? ডোন্ট রিপিট দিস কোশ্চেন না, এটা আপনার মাইনাস হতে পারে। বুদ্ধি খরচ করুন, বুদ্ধিমানেরা বুদ্ধি খরচ করে, বুদ্ধি খরচ করে কাজ করুন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি চাকরি হারাদের একাংশের সঙ্গে কথা বলছেন। আপনারা জানেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ সকাল থেকে ধুন্ধুমার। শুনবো শুভেন্দু অধিকারীর কথা। আপনাকে দিতে হবে, নইলে 21 এপ্রিল নবান্নতে দেখা হবে। আপনি যাবেন নবান্ন? এ রাজ্যের যদি আপত্তি না থাকে আমি যাব। আপনার আপত্তি আছে? কারোর আপত্তি নেই। শুভেন্দু অধিকারী চাকরি হারাদের একাংশের সঙ্গে কথা বলছিলেন এবং 21 এপ্রিল, তাই এই একাংশ চাকরি হারাদের একাংশ তারা নবান্নে যেতে চান মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি কথা বলবার জন্য। তাদের অনেকেরই আজ কথা বলার নাকি সুযোগ হয়নি। আপনি যদি যোগ্য তালিকা দিতেন তাহলে আজকে এই অভিযোগটা আমি করতে পারতাম না। আপনি আপনার ভাইপো যে চাকরিগুলো বিক্রি করেছে পার্থ এবং সুজয় কৃষ্ণ ভদ্রর মাধ্যমে, তাদের বাঁচাতে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে হাতে ধরে কতল করলেন আপনি। আমি থাকবো, আমার ফলোয়ার্স আছে, আমি 1 লাখ লোক নিয়ে থাকবো, পতাকা ছাড়া থাকবো। আমার প্রচুর ফলোয়ার্স, আমার ফেসবুকে 8 লক্ষ লোক আছে, তার মধ্যে 10% 80,000কে তো আমি নিয়ে যেতে পারি। বিক্ষোভ করার দরকার নেই, কথা বলার সুযোগ দিয়েছে না, আমরা যাইনি ভিতরে, কথা বলার সুযোগ দিয়েছে আপনাকে? সুযোগ দেয়নি কথা বলা।
এই যে যোগ্য বলে যে কার্ড দিল 7000, এটা বাঁচলো কি করে? সেটা আমরাও জানি না। এবং কারা যে অথরিটি কে বাঁচলো? অধিকার মঞ্চকে দিয়েছে, আমরা রাজনীতি চাই না। 7000 কার্ড ওদেরকে দেওয়া হয়েছে, কিন্তু ওরা ডিস্ট্রিবিউট করেছে, ওরা সিদ্ধান্ত নেওয়ার কে যে কারা যোগ্য কারা অযোগ্য। তার মানে 19000 অযোগ্য, তার মানে 19000 অযোগ্য। হ্যাঁ, উল্টে দিয়েছে। স্যার এটা কি আমাদের অভিজিৎ বাবু যাদের অযোগ্য বলেছেন সংখ্যাটা তো 6000, হ্যাঁ তার ভিতরে ঢুকিয়েছে 7000, বাকি জনকে অযোগ্য বলেছে। 7000 কার্ড বিলি এবং খুব আপত্তিকর লেখা, ব্যাচে লেখা যোগ্য। তার মানে যারা কার্ড পায়নি তারা আজকে বাড়িতে ফিরে যাবে হ্যাঁ তারা যে আমরা অযোগ্য, ডিক্লেয়ার বাই দি স্টেট গভর্নমেন্ট। এ তো টিএমসির প্রোগ্রাম ছিল না, সেই অযোগ্য স্টেটের প্রোগ্রাম ছিল। আপনারা বাড়িতে আজকে কি নিয়ে যাবেন? বাবা মার কাছে বা যাদের স্ত্রী পুত্র আছে নিয়ে যাবেন এটাই যে আমরা কার্ড পাইনি, নেতাজি অন্ডরে ঢুকতে পারিনি, আর কার্ডটাই খুব আপত্তিজনক ভাবে লেখা আছে যোগ্য। তার মানে আপনারা অযোগ্য। এই ডিস্ট্রিবিউশন সিস্টেমটা স্যার করাপশন। এই ডিস্ট্রিবিউশন বলে দিয়েছে, বলে দিয়েছে। আরে এক বছর বলুন স্যার আমরা আপনি ওএমআর প্রকাশের ব্যবস্থা করুন। স্যার আমাদের ওএমআর সব ঠিক আছে, আমাদের কোনো কিছু প্রবলেম নেই। আমাদের ওএমআর দেয়নি। আমি 11 12 এর বাদ শক্ত থাকুন, দেখে নিচ্ছি। আপনি কার গাড়ি অনু আমাদের কই গাড়ি? শঙ্কর ঘোষের এই সাইডে বাইকটা এখানেই রেখেছে, ওখানে ঢুকতে দিচ্ছে না। বাইকটার পারমিশন করা অনু সিং রাজপুত বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির বিধায়করা অবস্থানে ধর্নায় ছিলেন। তারা 26,000 চাকরি বাতিলের এবং বিশেষ করে যোগ্য শিক্ষকদের চাকরি বাতিলের প্রতিবাদে ধর্নায় ছিলেন। তাদের অভিযোগ যে রাজ্য সরকার এবং এসএসসির জন্যই যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে। সেই ধর্নাস্থলেই পৌঁছে যান নেতাজি ইন্ডোরে। আজ যে সভা ছিল যোগ্য চাকরি প্রার্থীদের, কোটানকোট যোগ্য চাকরি প্রার্থীদের ক্ষোভ বিক্ষোভ শুনবার জন্য এবং তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য পেশের জন্য, সেই সভাতে ঢুকতে পারেননি যোগ্য চাকরি প্রার্থীদের একাংশ, এমনটাই অভিযোগ। সেই একাংশ চলে যান সরাসরি বিধানসভা চত্বরে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে এবং সেখানে তারা তাদের বক্তব্য জানান, তাদের বিক্ষোভের কথা জানান। শুভেন্দু অধিকারীর বক্তব্য, এই যোগ্য চাকরি প্রার্থীদের একাংশ যারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকতে পারেননি বা যারা আশ্বস্ত হতে পারেননি, তারা 21শে এপ্রিল নবান্ন অভিযান করবেন। জয়শ্রীরামের পতাকা আছে বলতে ঢুকতে দেব না। অনুপ সিং এর গাড়ি এটা কি? ইসলামাবাদ, করাচি, লাহোর না কাবুল? গাড়িতে আছে সেগুলোকে ওই এরকম। এটা বিবেকানন্দের বাংলা, শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা। একটা মোটর সাইকেলে আমাদের একজন এমএলএর পিএ, শঙ্কর ঘোষের পিএ, জয় শ্রীরামের পতাকা ছিল। এ বলছে ঢুকা যাবে না, পতাকা খুলে ঢুকে আসুন। হ্যাঁ, জয় শ্রীরাম লেখা আছে। কালকে রামনবমী গেছে, এখনো আজকে দশমী, সেই ধ্বজকে ঢুকতে দেবে না। এটার মানসিকতা তৈরি করেছে। নাম কি আপনার? নাম নাম কি? ক্যামেরা পিছিয়ে, যোগ্য চাকরি প্রার্থীদের একাংশের সঙ্গে কথা বলার পর বিধানসভার ভিতরে ঢোকার সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে আরেক প্রশ্ন বচসা বিধানসভার কর্মীদের কয়েকজনের। শঙ্কর অধিকারী বিজেপি বিধায়ক এবং মুখ্য সচেতক, তার পি অর্থাৎ তার আত্মসহায়কের বাইক ঢুকতে দেওয়া হচ্ছে না জয় শ্রীরাম পতাকা লেখা থাকার জন্য, পতাকায় জয় শ্রীরাম লেখা থাকার জন্য বাইক এমন পতাকা লাগানো আছে। এই অভিযোগে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের কিছুটা বাদানুবাদ হয়, সেই ঘটনা দেখছিলেন আপনারা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্য চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর ভলান্টারি সার্ভিস মানে স্বেচ্ছাশ্রম দিতে রাজি হলেন কি, তারা কিভাবে দেখছেন আসুন শুনে নি। আপনারা কনভিন্স? ভলান্টিয়ার সার্ভিস এই মুহূর্তে আমরা কোনো মতেই রাজি নয়, কারণ আমরা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে চাকরিটা পেয়েছি। আপনারা ভলান্টিয়ারি সার্ভিস দিতে রাজি? এটা মোটেই না। কোনো শিক্ষক মহল ভলান্টিয়ার টিচার হতে রাজি নন। তবে আমরা একটি জায়গায় আশ্বস্ত হয়েছি, মাননীয়া বলেছেন যে কোনো যোগ্য শিক্ষকের চাকরি যাবে না। এখান থেকেই আমরা কিছুটা হলেও আশাবাদী। মুখ্যমন্ত্রীর কথায় কি আপনারা আশ্বস্ত? আমরা কিছুটা হলো আশ্বস্ত, পুরোটা আশ্বস্ত হতে পারলাম না। পুরোটার আশ্বস্ত বললেন তার কারণ তিনি ভলান্টিয়ারি সার্ভিসের কথা বলছেন। এটা শুধুমাত্র আমাদের টাকার বিষয় নাই, আমাদের সম্মানের বিষয় এখানে জড়িয়ে আছে, কারণ আমরা চোর অপবাদ নিয়ে রাস্তায় বেরোতে পারবো না। ভলান্টিয়ারি আমরা এইসব জানি না, আমরা শুধু একটা জিনিসই জানি যে যোগ্যদের
একটি পৃথক লিস্ট প্রকাশ করুন। এত দুর্নীতি হয়েছে এটা স্পষ্ট, সুতরাং যোগ্যদের পৃথক লিস্ট দিন। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হবে তিনি কোন পক্ষে আছেন, যোগ্যদের পক্ষে না অযোগ্যদের পক্ষে। এটা পরিষ্কারভাবে আজকে পরিষ্কার হলো না, এক গাদা ভাষণ দিয়ে তিনি চলে গেলেন। এই নতুন আন্দোলনের, নতুন অভ্যুত্থানের সৃষ্টি হবে পশ্চিমবাংলায়। ভলেন্টারি সার্ভিস আমরা গ্রহণ করব না। অর্থাৎ এক কথায় যোগ্য শিক্ষকদের একাংশ যারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে মুখ্যমন্ত্রী সভাতে উপস্থিত ছিলেন, তারা কিন্তু মুখ্যমন্ত্রী এত আশ্বাসের পরও আশ্বস্ত হতে পারছে না এবং যোগ্য চাকরি প্রার্থী হয়ে তারা, যোগ্য শিক্ষক হয়ে তারা কিছুতেই ভলান্টারি সার্ভিস বা স্বেচ্ছাশ্রম দেবেন না। তার কারণ এতে সামাজিক সম্মান যুক্ত হয়ে আছে। আগে আমাদেরকে যোগ্য ঘোষণা করতে হবে তালিকা দিয়ে, এটা তাদের দাবি। যদিও মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু আশ্বাসের কমতি ছিল না। যোগ্য শিক্ষকদের জন্য তার সরকার কি ভেবে রেখেছে এই ভলান্টারি সার্ভিস ছাড়াও প্ল্যান এ, বি, সি, ডি মুখ্যমন্ত্রী পরপর বলেছেন, শুনুন। আমি এখন ভবিষ্যতেরটাও বলে রাখছি। ধরুন ক্লারিফিকেশনে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না। আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে, কোনটা মাইনাস হতে পারে, কোনটা প্লাস হতে পারে। ইফ ইট ইজ মাইনাস, তাহলে আমরা কি করব? মাইনাসেরটা আমার না বলাই ভালো, আমার মাথায় কিছু আছে। আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে। প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স প্রিভেলস, এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন। বাই চান্স যদি না দেয় তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। পরিষ্কার বলছি, কোনো রাগঢাক নেই। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব? যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয়। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। এই এ, বি, সি, ডি, ই 5 রকমের প্ল্যান রেডি আছে। যদিও সুপ্রিম কোর্ট এরপরেও রিভিউ পিটিশন করলে সেটা গ্রহণ করবে কি না, গ্রহণ করলে কি রায় দেবে তা নিশ্চিত করেন স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী বা যোগ্য চাকরি প্রার্থীরা কেউই জানেন না, আমরাও কেউ জানি না। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে সুপ্রিম কোর্টকে দায়িত্ব দিতে চেয়েছেন যোগ্য এবং অযোগ্য খুঁজে দেওয়ার, ভাগ করে দেওয়ার, তার পরিপ্রেক্ষিতে আমরা আজ মুখ্যমন্ত্রী সব থেকে বেশি আক্রমণ যার বিরুদ্ধে সানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার প্রতিক্রিয়া চেয়েছিলাম। তিনি কি বললেন আসুন শুনে নিন। কে যোগ্য উনি একটা হলফনামা দিয়ে কইতো বলে দিন যে এরা যোগ্য। এতদিন বলেননি কেন কারা যোগ্য? আর এই সমস্তটাই দুর্নীতি করেছেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্টগুলো যদি লেখাপড়া করেন, পড়ে থাকেন, বুঝে থাকেন, তাহলে তো আর এই প্রশ্নগুলো আসে না। দুর্ভাগ্য হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হাইকোর্টের আদেশ পড়তে পারেন না, পড়লেও বুঝতে পারেন না, তাই এসব কথা বলছেন। জনগণের টাকা নিয়ে উনি যা খুশি করতে পারেন, এই নিয়ে আমার পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা বলবো আইনত যেটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেটাই সংবিধান সম্মতভাবে গ্রহণ করতে হবে, মানতে হবে। এর বাইরে যারা যাবে তারা পরবর্তীকালে পদক্ষেপে কি হতে পারে সেটা আন্দাজ করে যাওয়া যায়। আসলে এই যোগ্য অযোগ্যের এই একটা আবহ তৈরি করে মমতা চাইছেন ওর অত বড় দুর্নীতিটাকে আড়াল করতে। এটা আপনারা বুঝছেন না কেন? আমি ওই সমস্ত যারা যোগ্য বলে দাবি করছেন তাদেরও বলছি, তোমরা এই দুর্নীতিকে আড়াল করার শরিক হয়েও না। দুর্নীতিটাকে সামনে এসেছে সেটাকে আরো তীব্রভাবে সমাজের কাছে হাজির করো যে এই সমস্ত লোকেরা দুর্নীতি করে, তার জন্য তোমরা ভুগছো। আপনারা শুনেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য। যোগ্য এবং অযোগ্য মিলিয়ে মিশিয়ে রাখতে চান মুখ্যমন্ত্রী, আলাদা করতে দিতে চান, এটা তাঁর অভিযোগ। যদিও যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের জন্যও মুখ্যমন্ত্রীর যে সহানুভূতি আছে সেটা কিন্তু আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে মুখ্যমন্ত্রী নিজের মুখেই বলেছেন। শুনুন কি বলেছেন। আর আমি স্টুডেন্টদের বলবো, এই ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশনের যারা আছে তারাও একটা গ্রুপ করে
আমরা যে লয়ারদের দিচ্ছি তারাও যদি মনে করেন তারা কনসাল্টিং প্রসেসে থাকবেন, তাদের স্যাটিসফ্যাকশানের জন্য আমি এডুকেশন মিনিস্টার এবং সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি এখানে আছে, তাদের রিকোয়েস্ট করব ওদের থেকেও একটা স্মল গ্রুপ তৈরি করে নাও। আর এদের আপনারা ডিপেন্ড করুন যাতে টাইম টু টাইম সঠিক মেসেজ আপনারা করতে পারেন। আমি এইটুকু বলবো নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপরে আমি অন্য কথা বলবো, আমি আবার ডাকবো। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। এই মুহূর্তে আমার সঙ্গে যোগ্য চাকরি প্রার্থী 3 জন উপস্থিত রয়েছে। আমি জানি 19,000 বা 20,000-এর মধ্যে এই সংখ্যাটা খুবই কম, কিন্তু তবুও 19,000 মানুষকে তো একসঙ্গে স্টুডিওয় নিয়ে আসা সম্ভব নয়। তাদের ব্যথা, তাদের যন্ত্রণা বোঝবার জন্য আপাতত 3 জনকে আমরা নিয়ে আসতে পেরেছি। আমি তাদের সঙ্গে আপনাদের এক একে পরিচয় করি। আমার ঠিক ডান দিকে রয়েছেন ইল্লাজুর রহমান, তারপরেই রয়েছেন দেবব্রত নস্কর এবং তার সঙ্গে রয়েছেন মহাদেব বর, তার ঠিক পাশেই। আমি শুরু করব দেবব্রত বাবু আপনার কাছ থেকে। এই যে আপনারা লিখছেন যে আমরা যোগ্য, আমি দেখছি আপনাদের যে কার্ডটা রয়েছে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন এবং এই গ্যালারি কার্ড নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে কার্ড নিয়ে আপনারা ঢুকেছিলেন আজকে লেখা আছে আমরা যোগ্য। এই যোগ্য বলাটা আপনারা যে বলতে পারছেন, আমি আপনাদেরকে আঘাত করার জন্য কিন্তু জিজ্ঞাসা করছি না, আমি আপনারা আমার মনের প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করুন। দর্শকরাও বুঝতে চাইছেন যে এই যোগ্য কারা আর অযোগ্য কারা। সুপ্রিম কোর্ট যখন বাঁচতে পারেনি কে যোগ্য কে অযোগ্য, তখন আপনারা কিছু একটা ভিত্তিতে তো এটা জিজ্ঞাসা, এই দাবিটা জানাচ্ছেন, কিসের ভিত্তিতে করছেন সেটা যদি একটু বলেন স্পষ্ট করে। প্রথমেই TV9 বাংলাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটা শোরুমে আজকে আমাদের বসিয়ে এরকম ব্যবস্থা করার জন্য। যে কোশ্চেনটা এসছে আমরা যোগ্য অযোগ্য, এটা সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টটা আছে সেই ভার্ডিক্টটা অলরেডি CBI দ্বারা চিহ্নিত। সেখানে CBI অলরেডি 6,500 প্লাস এরকম একটা চিহ্নিত যারা টিচার আছেন তাদেরকে টাকা ফেরতের কথা বলেছেন এবং তারা পরীক্ষায় বসতে পারবে না সে কথাও বলেছেন। অর্থাৎ যারা টাকা ফেরত দিচ্ছেন না, বাকি 26,000-এর মধ্যে এই 6,500 কতজন এই বাদ দিয়ে যারা আছেন তারাই যোগ্য বলে চিহ্নিত। কারণ এদের বিরুদ্ধে প্রবাবলি শব্দটা ভার্ডিক্টে ব্যবহার করা হয়েছে, ঠিক সম্ভবত আনুমানিক এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। সন্দেহের ভিত্তিতে আমাদের এরকম একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আমাদের অযোগ্য বলে সেখানে কোথাও লেখা নেই। এছাড়া হাইকোর্ট, আমি সেখানে একটা জিনিস তাহলে আরেকটা বিষয় আপনার কাছ থেকে বুঝতে চাইব দেবব্রতবাবু, সেটা হচ্ছে যে আজকে আমি যেটা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলা সেটা পড়ে দেখলাম সেখানে 12,000 পাস বিলি করা হয়েছিল আজকের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভাতে। সুপ্রিম কোর্ট যেখানে 1,600 মতো, পুরো 6,000ও নয়, মানুষকে চিহ্নিত করেছেন যারা অযোগ্য চাকরি প্রার্থী, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বা বেনিয়ম করে চাকরি পেয়েছে, সেখানে সরকার যদি 12,000-এর সংখ্যাটা নামিয়ে আনে, তার মানে 26,000-এর মধ্যে 12,000 গেলে সরকারি হিসেবে কি 14,000 অযোগ্য হয়ে গেলেন? আমি বুঝতে পারছি না, আপনারা কি এটা লক্ষ্য করেছেন? প্রথম কথা হচ্ছে সরকার পাস বিলি করেনি, আমরা যোগ্য শিক্ষা মঞ্চ থেকে দায়িত্ব নিয়ে পাসটা আমরাই বিলি করেছি। আচ্ছা, আমরা কালকে রাত 8টা পর্যন্ত শহীদ মিনারে ছিলাম, সেখানে আমরা যারা যারা এসছে যোগ্য শিক্ষক হিসেবে তাদেরকে আইডি কার্ড, অ্যাডমিট কার্ড সবটা চিহ্নিত করে এবং তারা যে পিটিশন হয়েছে ডায়েরি নাম্বার সবটা চিহ্নিত করে তারপর আমরা তাদেরকে ঢোকার প্রবেশপত্র দিয়েছি। কারণ ওখানে একজনও টেন্টেড ক্যান্ডিডেটকে ঢুকতে দেবো না এই অঙ্গীকার নিয়ে। তাহলে 12,000 কেন সংখ্যাটা? মানে ওটা তো 20,000 হওয়ার কথা ছিল না। 12,000 কোর্টের ভার্ডিক্ট যদি দেখি সংখ্যাটা 12,000 জাগো বাংলা কি বেসিসে বলেছে সেটা আমরা জানি না। আচ্ছা, কিন্তু বিষয়টা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মাত্র 7,500-এর মতো ক্যাপাসিটি, আরও বাইরের একটা জায়গা, ওখানে আরও 2,000-এর মতো একটা হল আমাদের জন্য ছিল, কিন্তু আমরা যেটা পাস পেয়েছিলাম সেটা অনেক বেশি। যতজন এসছে আমরা দেওয়ার চেষ্টা করেছি, তাদের
যোগ্যতা দেখে আর কি, তাদের অ্যাডমিট কার্ড এবং তাদের পিটিশনার নাম্বার দেখে সেগুলো আমরা দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা বেশ, আমি এখানে ইল্লাজুরের কাছে একটা প্রশ্ন করবো। ইল্লাজুর, আজকে তো মুখ্যমন্ত্রী বারবার বললেন, আমি আপনাদের কাছে সকলের কাছেই রাখবো ঘুরিয়ে ফিরিয়ে, স্বেচ্ছাশ্রম দেওয়ার কথা বললেন আগামী 2 মাসের জন্য, কারণ 2 মাসের মধ্যে সরকার কিছু একটা ব্যবস্থা করবে। তো আপনারা এটাকে কিভাবে দেখছেন, স্বেচ্ছাশ্রম দেবেন আগামী 2 মাস? প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব। উনি কোট আনকোট যে কথাটা বলেছেন যে একজন যোগ্য চাকরি প্রার্থী মানে চাকরিজীবীর যাতে চাকরি না যায় তার সব রকম প্রচেষ্টা তিনি করবেন এবং তিনি দায়িত্ব নিচ্ছেন আমাদের সসম্মানে আমাদের জায়গায় ফেরত দেওয়ার জন্য। এইবার দেখুন, সেই প্রসেস কমপ্লিটেড হওয়া পর্যন্ত প্রয়োজনে যদি আমাদের স্বেচ্ছাশ্রম দিতে হয় তাহলে কি আমাদের আপত্তি আছে? আমি মনে করি একেবারেই না। বেশ, কারণ সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে এখন কিন্তু আমাদের চাকরি নেই। তাহলে যদি আইনি কোনো জটিলতার কারণে আমাদের স্বেচ্ছাশ্রম দিতে হয় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটা শর্ত, সেই শর্ত হলো কি, প্রথমেই স্কুল থেকে যারা টেন্টেড তাদেরকে বের করে দিতে হবে মধ্যশিক্ষা পর্ষদের চিঠির মাধ্যমে। আচ্ছা, কোনো টেন্টেড যদি স্কুলে থাকে আমরা কোনো যোগ্য চাকরিজীবী আমরা যাব না। তবে এটা সার্বিকভাবে সিদ্ধান্ত আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চ নেবে, কিন্তু যারা সিবিআই তদন্তে অযোগ্য বলে প্রমাণিত হয়েছেন তারা থাকায় আমরা স্কুলে যেতে পারবো না। আমি ইল্লাজুর একটা কথা বলবো, যদি খারাপভাবে না নেন, মানে আজকে এই দিনটা আপনাদের জন্য খুব খুব একটা সংবেদনশীল সময় বা দিন, আমি সেই কারণে জিজ্ঞাসা করছি, অন্যভাবে নেবেন না। ধরুন আজকে যে দাবিটা আপনারা করছেন, অযোগ্যদের সঙ্গে এক ক্লাসরুমে বসবো না, এক টিচার্স রুমে বসবো না, এটা যদি আপনারা আরও 1 বছর আগে দাবি করতেন, মানে কলকাতা হাইকোর্টের রায়টা বেরিয়ে যাওয়ার পর, আপনাদের মনে হয় না সুপ্রিম কোর্টেরও চিহ্নিত করতে অনেক সুবিধে হতো? দেখুন, যতক্ষণ না আমার দেশের সর্বোচ্চ আদালত দাবি করছে ততক্ষণ তো আমি কাউকে দাবি করতে পারি না। এখনও যদি তারা সুপ্রিম কোর্টে রিভিউ করে যদি তারা নির্দোষ প্রমাণ হয়ে আসে তখন আমি বলতে পারবো না। বেশ, তারা সুপ্রিম কোর্ট থেকে রিভিউ বা কিউরেটিভ পিটিশনের মাধ্যমে কিন্তু নির্দোষ হিসাবে বেরিয়ে আসতে পারে, মহামান্য সুপ্রিম কোর্ট যদি তাদের ছেড়ে দেয়। তার আগে যতক্ষণ না আমাদের দেশের আইন অনুযায়ী তারা দোষী প্রমাণ হচ্ছেন, আমি তো বলার কেউ নই, বেশ বলতে পারি না। আমি 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 সুজিতের কাছে আসবো। সুজিত বর, আপনার কাছে জিজ্ঞাসা করবো, হ্যাঁ মহাদেব বর, সরি মাফ করবেন মহাদেব বর, আমি আপনার কাছে জিজ্ঞাসা করবো যে এই স্বেচ্ছাশ্রমের বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আপনি কোন মানে কোনো জেলা স্কুলে শিক্ষকতা করেন কি, কোন জেলায়? আমি মথুরাপুর দত্তচক হাই স্কুল, আমি শিক্ষকতা করি। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা জেলা। আচ্ছা, স্বেচ্ছাশ্রমের কথা বলছেন, আমাদের ঠিক জন্ম যেন হয়েছে স্টুডেন্টদের শিক্ষা দেওয়ার জন্য। তাদের কাছে তারা আমাদের মন্দির, তারা আমাদের মসজিদ, তারা আমাদের গির্জা। আমরা মনে করি যে শিক্ষার্থীরা আমাদের প্রাণ। আজ আমরা ভলেন্টিয়ারই বলুন আর যে কোনোভাবেই বলুন না কেন, আমরা শিক্ষার্থীদের কাছে ফিরতে চাই। আমরা উন্মুখ হয়ে আছি তাদের কাছে। আমরা অর্থের কথা চিন্তা করি না। অবশ্যই অর্থের কথা কখন চিন্তা করব, যখন আমাদের পরিবারদের কথা ভাবি, কিন্তু আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের কাছে ফিরে যাওয়া। কেননা যে মান সম্মান নিয়ে একটা বিশ্বের মানে সর্বশ্রেষ্ঠ পন্থা কাজটাকে মনে করি আমরা শিক্ষা ব্যবস্থাটাকে, একজন শিক্ষক তিনি রাজনীতিবিদ তৈরি করেন, তিনি আইনজ্ঞ তৈরি করেন, তিনি সমস্ত সমাজের যে যা তাদের তৈরি। এই জন্য এই মহান পেশাটাকে আমরা জীবনের আমাদের সর্বোচ্চ পেশা হিসাবে আমরা বেছে নিয়েছিলাম। আমাদের দিকে কখনো আঙুল তুলবে কখনো কেউ, এটা আমরা কখনো চাই। তাহলে কি আপনি ইল্লাজুরের মতো চান যে আগে অযোগ্যরা স্কুল থেকে বেরিয়ে যাক, তারপর আপনারা যাবেন? অবশ্যই চাই আমরা, আগে অযোগ্যরা বেরোক, আগে অযোগ্যরা বেরোক। কেননা শিক্ষাক্ষেত্র এমন একটা অঙ্গন যেখানে আমরা মানুষ যেহেতু সমাজের কারিগর, অতএব আমরা না যদি সেই জায়গাটাতে আমরা যদি স্বচ্ছ হতে পারি, তাহলে আমরা কিভাবে স্বচ্ছতার জ্ঞান দেবো লোককে, কিভাবে আমি শেখাবো? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা থেকে সরাসরি যোগ্য শিক্ষকরা এসছেন আমাদের সঙ্গে, আমাদের TV9 বাংলা স্টুডিওতে তাদের ব্যথা, যন্ত্রণা, উদ্বেগের কথা শেয়ার করতে। আমি দেবব্রতবাবু আপনার কাছে ফিরে আসবো, তার কারণ ইল্লাজুর, মহাদেববাবু এবং আপনি, আপনারা তিনজনই সামাজিক যে অসম্মানের কথাটা বারবার বলছিলেন। ইল্লাজুরও বলছিলেন যে টেন্টেডদের সাথে বসবো, এমনিতে যথেষ্ট সামাজিক অসম্মান হচ্ছে। কীরকম সেটা একটু শেয়ার করা যায় আমাদের সঙ্গে? মানে আমরা যেদিন থেকে সুপ্রিম কোর্টের রায় হয়েছে চাকরিহারা হিসেবে আমাদের যখন বলেছি, সেই সময় থেকে কীরকম একটা সামাজিক অপমানের দিকে আমরা চলেছি সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। যেমন আমার মিসেস গতকালকের কথা বলছি, মিসেস গতকালকে যখন বাইরে বেরিয়েছে, পাড়ায় যে মাছ বিক্রি করে মাছওয়ালা হঠাৎ যাচ্ছিল, যেতে যেতে আবার ঘুরে এসছে, ঘুরে এসে বলছে কি মাথায় জল ঢালতে হবে না বরফ দিতে হবে। মানে এইসব কল্পনা করা যায় না। পাশে আরেকটু
সাইডে একটা মুদিখানার দোকান আছে, মুদিখানার দোকানের দিকে যখন এগিয়ে যাচ্ছে সেই সময় ওখানে কতগুলো চ্যাংড়া ছেলেরা, অল্প বয়সী ছেলেরা বলছে যে কিচ্ছু না করলে কারোর চাকরি যায়। অর্থাৎ টেন্টেড এবং আনটেন্টেড সবটা গুলিয়ে ফেলে মানে আমাদের যে কলঙ্কের দায়টা আমাদের নিতে হচ্ছে, এই কলঙ্কটা আমরা নিতে পারছি না। এটাই কি কারণ ইল্লাজুর যে আপনি বলছেন যে যতক্ষণ না অযোগ্যদের বার করা হচ্ছে ততক্ষণ স্বেচ্ছাশ্রম দিতে যাব না, এটা কি কারণ? দেখুন, অবশ্যই কারণ। আর দেখুন, আজকে যদি আমরা প্রতিবাদ না করি, কাল আমাদের জবাব দিতে হবে, পরবর্তী জেনারেশনের কাছে জবাব দিতে হবে, আমার সর্বোপরি স্টুডেন্টদের কাছে জবাব দিতে হবে। কই আমরা তো প্রতিবাদ করিনি। দেখুন, এতদিন যখন সুপ্রিম ভার্সন আসেনি, সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট আসেনি, তখন আমাদের বলার সময় এসেছে ইমিডিয়েট সুপ্রিম কোর্ট যাদের অযোগ্য বলেছে তাদেরকে বের করে দিতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো এখনো মনে হচ্ছে অযোগ্যদের প্রতিও সহানুভূতি আছে। তিনি বলেছেন আগে যোগ্যদের ব্যাপারটা দেখি, তারপর অযোগ্যদেরটা দেখব। দেখুন, দেখতে চান তিনি এখন। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে আলাদা করেননি, আমি বুঝতে পারিনি ওনার এই বিষয়ে বক্তব্য কী, কিন্তু উনি একটা কথা স্পষ্ট বলেছেন যে যোগ্যদের সঙ্গে আছি, তাদের চাকরি বাঁচানোর জন্য যা যা করার দরকার করব। এবং শেষে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে আমি সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইব। আমি এই ব্যাপারটা বুঝলাম না, যেখানে 6276 জনের মানে নাম বাদ দিয়ে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে উল্লেখ আছে যে এরা অযোগ্য, 12% ইন্টারেস্টে এদের টাকা ফেরত দিতে হবে, এবং সুপ্রিম কোর্ট যে পরীক্ষা নেওয়ার কথা বলেছে সেই পরীক্ষা তারা বসতে পারবে না। তাহলে অযোগ্য আবার নতুন করে জানার কি আছে, আমি এটা বুঝলাম না। এবং এই অযোগ্যদের লিস্টটা তো সিবিআই দিয়েছে, সেখানে 11, 12, 9, 10, গ্রুপ সি, গ্রুপ ডি উল্লেখ করে তাদের রোল নাম্বার দিয়ে উল্লেখ করা হচ্ছে। তাহলে এরপর আর আলাদা করে খোঁজার দরকার আছে বলে আমার মনে হয়। একটা জিনিস জানতে চাইব মহাদেববাবু, মুখ্যমন্ত্রী আজকে বলছেন আপনারা কি কেউ ব্রেক অফ সার্ভিসের বা এন্ড অফ সার্ভিসের বা টার্মিনেশনের কোনো নোটিশ পেয়েছেন? সত্যি কি আপনাদের স্কুলে কোনো কিছু পৌঁছেছে সুপ্রিম কোর্টের অর্ডারের পর, কোনো সরকারি নোটিশ শিক্ষা দপ্তর? না, আমরা কোনো নোটিশ পাইনি এখনো পর্যন্ত। আচ্ছা, বা কোনো জায়গায় এবং গিয়েছে এরকম খবরও আমরা পাইনি। তার মানে স্যালারি বন্ধ হওয়ার যে বা স্টপ হওয়ার যে কোনো নোটিশ এরকম কিছু পাননি নিশ্চয়ই এখনো পর্যন্ত? ওগুলো এখনো আমরা কিছু পাইনি, বা আমাদের হেডমাস্টারও জানাননি যে এই ব্যাপারে। আজকে কোনো আভাস পেলেন আপনারা যে এই মাসে, মানে আপনারা এটা এপ্রিল মাস চলছে, এর মধ্যে নববর্ষ আছে, বাংলার নতুন নববর্ষ, এপ্রিল মাস পড়ে গিয়েছে অলরেডি, আগের মাসের যে বেতন সেটা কি আপনাদের হয়ে গিয়েছে? মার্চ মাসের বেতন কি হয়ে গিয়েছে? বিষয়টা অত্যন্ত গোলমেলে, যেহেতু সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট তো আছে, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী আমাদের স্বেচ্ছাশ্রমের কথাও বলছেন, তার বিষয়টা অত্যন্ত গোলমেলে। এই মাসের মাইনে স্যালারি আমরা পাবো কিনা তারও ঠিক নেই। এখনো হয়নি? না, এখনো তো মার্চেরটা এখনো হয়নি। তো মার্চেরটা হয়ে গেছে, মানে এপ্রিলেরটা এবার হবে কিনা সেটা হবে কিনা ঠিক নেই। 9-10 তারিখ নাগাদ ওটা হচ্ছে স্যালারি স্টেটমেন্ট জমা পড়ে। স্টেটমেন্ট জমা পড়বে আমরা আজকে 7 তারিখ, যতক্ষণ জমা পড়ছে আপনারাও শিওর হতে পারছেন না? না, শিওর হতে পারছি না, মানে ব্যাপারটা যেহেতু আমরা স্কুলে যাচ্ছি না। ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়াচ্ছে, আমাদের কিন্তু কোনো নোটিশ পাঠানো হয়নি যে স্যালারি পাবো না, এবং কোথা থেকে বলা হয়নি পাবো, আর কোনোটাই নেই। না, আবার টার্মিনেশন অফ জবেরও কোনো নোটিশ নেই এখনো পর্যন্ত? না 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 না, নেই। বেশ, আমি আপনাদেরই একাংশের, মানে আপনাদের মতোই যারা যোগ্য শিক্ষক, তাদের একাংশের বক্তব্য শোনাচ্ছি যারা মুখ্যমন্ত্রীর এই স্বেচ্ছাশ্রমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা বলছেন যে তারা কোনোভাবেই এখন স্কুলে যেতে রাজি নন, মানে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য যেতে রাজি নন। কি বলছেন তারা, আমি বিস্তারিতভাবে একটু শুনুন। আপনারা কনভিন্স? ভলেন্টিয়ার সার্ভিস এই মুহূর্তে আমরা কোনো মতেই রাজি নয়, কারণ আমরা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে চাকরিটা পেয়েছি। আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিতে রাজি? এটা মোটেই না, কোনো শিক্ষক মহল ভলেন্টিয়ার টিচার হতে রাজি নন। তবে আমরা একটি জায়গায় আশ্বস্ত হয়েছি, মাননীয়া বলেছেন যে কোনো যোগ্য শিক্ষকের চাকরি যাবে না। এখান থেকেই আমরা কিছুটা হলেও আশাবাদী। মুখ্যমন্ত্রীর কথায় কি আপনারা আশ্বস্ত? আমরা কিছুটা হলো আশ্বস্ত, পুরোটা আশ্বস্ত হতে পারলাম না। পুরোটার আশ্বস্ত বললেন তার কারণ তিনি ভলেন্টিয়ারি সার্ভিসের কথা বলছেন। এটা শুধুমাত্র আমাদের টাকার বিষয় নাই, আমাদের সম্মানের বিষয় এখানে জড়িয়ে আছে, কারণ আমরা চোর অপবাদ নিয়ে রাস্তায় বেরোতে পারবো না। ভলান্টিয়ারি আমরা এইসব জানি না, আমরা শুধু একটা জিনিসই জানি যে যোগ্যদের একটি পৃথক লিস্ট প্রকাশ করুন। এত দুর্নীতি হয়েছে এটা স্পষ্ট, সুতরাং যোগ্যদের পৃথক লিস্ট দিন। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হবে তিনি কোন পক্ষে আছেন, যোগ্যদের পক্ষে না অযোগ্যদের পক্ষে। এটা পরিষ্কারভাবে আজকে পরিষ্কার হলো না, এক গাদা ভাষণ দিয়ে তিনি চলে গেলেন। এই নতুন আন্দোলনের, নতুন অভ্যুত্থানের সৃষ্টি হবে পশ্চিমবাংলায়। ভলেন্টারি সার্ভিস আমরা গ্রহণ করব না। এই মুহূর্তে আপনাদেরকে এক্সাইট বোর্ডের ছবি দেখাচ্ছি। মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে বিজেপি যুব মোর্চা একটি বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ আন্দোলন সংগঠিত করছিল। সেই সময় তাদেরকে গ্রেফতার করে বা সাময়িক আটক করে বাসে তোলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। লেগে যাবে
আপনারা দেখতে পাচ্ছেন এক্সাইড মোড়ের ছবি, বিজেপি যুব মোর্চার নেতৃত্বে যেখানে বিক্ষোভ দেখানো হচ্ছিল। অভিযান বিজেপি যুব মোর্চার নেতৃত্বে যে অভিযান, সেই অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড এক্সাইড মোড়ে। জমায়েত হন, তাদেরকে ধরপাকড় করে বাসে তুলে দেওয়া হয় এবং প্রথমে পোর্ট ট্রাস্টের যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসের ভেতর ঢুকে অভিযান চালানো হয়। লকেট চ্যাটার্জি বিজেপির নেতৃত্বে তিনি যখন আসেন এক্সাইড মোড়ে, তাকেও ধরপাকড় করে গাড়িতে তোলা হয়। স্টুডিও এখানে যে শপিং মল রয়েছে জামা কাপড়ের, সেখানে ভেতর ঢুকে অভিযান চালানো হয় এবং সর্বোপরি বিজেপি মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্র, তিনি যখন তার দলবল নিয়ে এক্সাইড মোড়ের দিকে আসেন, তখন আপনারা দেখতে পাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ, সৌরভ দত্ত আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিল এক্সাইড মোড়ের এই মুহূর্তের পরিস্থিতি। বিজেপি যুব মোর্চার নেতৃত্বে কালীঘাট চলো অভিযানের ডাক দেওয়া হয়েছিল। 26,000 শিক্ষকের চাকরি বাতিল এবং বিশেষ করে যোগ্য শিক্ষকদের চাকরি বাতিলের সিদ্ধান্ত এবং তাতে রাজ্য সরকারের ভূমিকার প্রতিবাদে সৌরভ দত্ত দেখাচ্ছিলেন বিজেপি যুব মোর্চা প্রথমে এবং পরবর্তী সময় বিজেপি মহিলা মোর্চা এক্সাইড মোড়ে এসে তাদের আন্দোলন এবং বিক্ষোভ দেখাতে শুরু করলে কিভাবে পুলিশ তৎপর হয় এবং এরপরে যেভাবে তাদেরকে সাময়িক আটক বা গ্রেফতার করে একে একে বাসে তোলা হয়েছে এবং নিয়ে যাওয়া হয়েছে। এলাকার আশেপাশের শপিং মলগুলোতে পর্যন্ত ঢুকে পুলিশ বিক্ষোভকারীদেরকে গ্রেফতার করেছে বা আটক করেছে বলে অভিযোগ তোলা হচ্ছে বিজেপি যুব মোর্চা বা মহিলা মোর্চার তরফ থেকে। সংবাদ মাধ্যমে গায়ে কেন হাত দিলেন? পুলিশের তরফ থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও কিছুটা হেনস্থা করা হয় এবং তাদেরকে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ ওঠে এবং এই মুহূর্তে পুলিশ আধিকারিকদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছেন সাংবাদিকরা। মহিলা পুলিশ কর্মীদেরকে এগিয়ে দিয়ে সেখানে সংবাদ মাধ্যম যাতে ছবি তুলতে বাধা পেয়েছে, সংবাদ মাধ্যমকে খবর সংগ্রহে এবং ছবি তুলতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আপনারা শুনছেন আমাদের প্রতিনিধি সৌরভ লাগাতার প্রশ্ন করে যাচ্ছেন স্থানীয় পুলিশ আধিকারিকদের যারা এই মুহূর্তে ওই এলাকায় রয়েছেন, কিন্তু কারো কাছ থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। সংবাদ মাধ্যমকেও ধাক্কাধাক্কি করা হয়, সাংবাদিকদেরও ধাক্কাধাক্কি করা হয়। বিজেপি যুব মোর্চার অভিযানের দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত, দেখতে পাচ্ছেন পুলিশ তার কলার ধরেছে, পুলিশ কলার চেপে ধরেছে TV9-এর প্রতিনিধি সৌরভ দত্তের লাগাতার প্রশ্ন করে যাওয়ায়। TV9 বাংলার প্রতিনিধি সৌরভ দত্ত, তাকে কলার চেপে ধরলো পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি যুব মোর্চা এবং মহিলা মোর্চার নেতৃত্বে কালীঘাট অভিযানের যে কভারেজ, তার কভারেজে গিয়েছিলেন সাংবাদিকরা। সেখানে পুলিশ কর্মীরা প্রথমে বিক্ষোভকারীদের সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমকে হেনস্থা করে বাধা দেয় বলে অভিযোগ। এরপরে এক পুলিশ কর্মী আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের কলার চেপে ধরেন, দেখতে পেলেন সরাসরি সেই ছবি দেখতে পেলেন। লাগাতার পুলিশ আধিকারিকদের প্রশ্ন করে যাচ্ছিলেন কেন সংবাদ মাধ্যমকে বাধা, একের পর এক সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয়, সাংবাদিকদের বাধা দেওয়া হয়। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি গায়ে হাত পর্যন্ত তোলা হয়, তার কলার চেপে ধরেন এক পুলিশ কর্মী ক্যামেরার সামনেই। সাহেবের সঙ্গে কথা বলবো, সাহেবের সঙ্গে কথা বলবো। এত চেনা লোক হয় তোমার আপনি করলে হয় বলো? দেখতে পাচ্ছেন সংবাদ মাধ্যমের কর্মীদের গায়ে হাত দেওয়ার পরও বা সংবাদ মাধ্যমকে বাধা দেওয়ার পরও, ধাক্কাধাক্কি করার পরে এবং TV9 বাংলার সাংবাদিক সৌরভ দত্তের কলার চেপে ধরার পরেও কার্যত নির্বিকার পুলিশ কর্মীরা হেসে হেসে ক্যামেরার সামনে কথা বলছেন এবং আসল প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন সংবাদ মাধ্যমকে আক্রমণ। আপনারা একটু সরে দাঁড়ান, আমরা আগে আমাদের কাজটা করে নিই, আপনাদের কথা সব শুনি। একটু সরে আসুন প্লিজ, গাড়িটা চালাতে দিন, একটু সরে আসুন, গাড়িটা চালাতে দিন, আমি পরে সব উত্তর দিচ্ছি, একটু সরে আসুন। সরে আসুন।
TV9 বাংলার সাংবাদিক সৌরভ দত্ত তার কলার পর্যন্ত চেপে ধরে এক পুলিশ কর্মী, তা নিয়ে লাগাতার প্রশ্ন করে যেতে এর আগেও সৌরভ প্রশ্ন করে যাচ্ছিলেন পুলিশ আধিকারিকদের, আপনারা আপনাদের ডিউটি করতে এসছেন, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে এসছেন, কিন্তু সংবাদ মাধ্যমকে কেন বাধা দিচ্ছেন, কেন আমাদের ছবি তুলতে দিচ্ছেন না? সেই লাগাতার প্রশ্নের জেরেই দেখতে পাচ্ছেন এবার এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন TV9 বাংলার স্ক্রিনে বাঁ দিকে দেখতে পাচ্ছেন এক পুলিশ কর্মী আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের কলার চেপে ধরেন এবং তারপরে অন্যান্য সংবাদ মাধ্যমের সাংবাদিকরা তাকে ঘিরে ধরে প্রশ্ন করা শুরু করতেই কার্যত পালিয়ে যান ওই পুলিশ কর্মী। দেখতে পাচ্ছেন সেই দুর্বিনীত পুলিশ কর্মী যিনি TV9 বাংলার সাংবাদিক সৌরভ দত্তের কলার চেপে ধরেছিলেন, তিনি এখনো পর্যন্ত নির্বিকার, তিনি এখনো পর্যন্ত উদ্ধত, তিনি এখনো পর্যন্ত তার মধ্যে সামান্যতম অনুশোচনা দেখা যাচ্ছে না, তিনি বরঞ্চ রীতিমতো তেড়ে মেরেই কথা বলে চলেছেন। আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সৌরভ দত্ত, সংবাদ মাধ্যমের উপর হঠাৎ পুলিশের রাগ হলো কেন? আমরা তো কোনো যোগ্য চাকরি প্রার্থী বা 26,000 চাকরি প্রার্থীর চাকরি খাইনি, কালীঘাট অভিযানেও যায়নি। একেবারেই অনির্বাণ। দেখো, এখানে যারা কলকাতা পুলিশের পদস্থ কর্মীরা রয়েছেন তারা গোড়া থেকেই সংবাদ মাধ্যমকে তাদের কাজে করতে বাধা দিচ্ছিলেন। তারা শেষ পর্যন্ত যে কৌশল নেন, মহিলা পুলিশ কর্মীদেরকে তারা এগিয়ে দেন। যেখানে বিজেপি কর্মী সমর্থকদেরকে তোলা হচ্ছে, আমরা তাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে তাদের বক্তব্য নিতে যাব, এটা খুব স্বাভাবিক। তারা প্রিজন ভ্যানে আছেন, বাসে আছেন, সেই প্রিজন ভ্যানের জানলার মধ্যে থেকে হোক বা বাসের মধ্যে থেকে হোক তাদের বক্তব্য নেব, সেটাই আমরা করে থাকি। আমাদের যেই বুমে তাদের বক্তব্য ধরা হবে সেই ডিস্টেন্সেই আমরা থাকি। কিন্তু ওনারা যেটা করলেন, ওরা আচমকা ওখানে মহিলা পুলিশদেরকে গার্ড করে দিলেন এবং মহিলা পুলিশ কর্মীরা হঠাৎ করে উত্তেজিতভাবে বলতে শুরু করলেন যে কেন গায়ে হাত দিচ্ছেন আপনারা, অর্থাৎ সংবাদ মাধ্যম কেন গায়ে হাত দিচ্ছে। অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে যে ছবি হচ্ছে, যে বাইট বক্তব্য দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা, সেটা যাতে কোনোভাবেই ক্যামেরায় নথিবদ্ধ না হয়, ক্যামেরায় যাতে না শোনা যায়, সেই প্রচেষ্টা তাদের পক্ষে ছিল। এবং এই বিষয়টা নিয়ে একটা সময় পুলিশের পদস্থ কর্তা আমাদের TV9-এর বুম ধরেন, বুম ধরে তিনি সরিয়ে দেন। সেক্ষেত্রে তখন তাকে বলা হয় আপনি বুম ধরছেন কেন বুম ধরছেন? এবং মহিলা পুলিশ কর্মীরা উত্তেজিতভাবে বলতে থাকেন যে তাদেরকে মারধর করা হয়েছে। যে ক্যামেরায় যে ছবি রয়েছে আমাদের, সেই ছবি যদি দেখা যায় তো সেই ছবিতেও দেখা যাবে যে কোথাও কিন্তু কোনো সংবাদ মাধ্যমের কর্মীদের তরফে এমন কিছু করা হয়নি যেটা আমরা এই ধরনের ইনসিডেন্টে কভারেজ করে থাকি। আর সেই রকম কিছুই করা হয়নি কিন্তু যেটা পুলিশের তরফে আপত্তিকর হতে পারে। পুলিশ ধরপাকড়ের চেষ্টা করে তাদের কাজ করছিলেন। আমরা সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে সেই ঘটনাকে আমাদের দর্শকদের জন্য ক্যামেরাবন্দি করার যে কাজ, আমরা সেই কাজ করছিলাম। কোথাও আমরা কোনো তর্কাতর্কিতে যেতে চাইনি। তারা তাদের কাজ করছেন, আমরা আমাদের কাজ করছি। তারা তাদের জায়গায় দায়বদ্ধ, আমরা আমাদের জায়গায় দায়বদ্ধ। সেই জায়গার থেকে দাঁড়িয়েই আমরা কাজ করছিলাম। কিন্তু তারা যেটা করেন একটা সময়ের পরে, এই যারা মহিলা কর্মী পুলিশ কর্মী রয়েছেন তাদেরকে তারা একটা চক্রব্যূহর মতো দাঁড় করিয়ে দেন। 3টে স্তরে সেই মহিলা কর্মীরা পুলিশ কর্মীরা ছিলেন এবং যখন আমরা বুমটা বাড়াই তখন তারা বলেন যে আপনারা গায়ে হাত দিচ্ছেন, আপনারা গায়ে এসে পড়ছেন। এখন যদি একটা প্রিজন ভ্যানের সামনে 3টে মহিলা পুলিশকর্মী স্তর দেওয়া হয়, তারপরে একজন পুরুষ সাংবাদিকের পক্ষে কিভাবে প্রিজন ভ্যানে থাকা বা বাসে থাকা বিজেপি মহিলা কর্মী সমর্থকদের বক্তব্য আসবে বা বিজেপি পুরুষ কর্মী সমর্থকদের বক্তব্য আসবে? এটা তো কাজের জায়গায় দুতরফেই কাজ করছেন, তারাও কাজ করছেন, আমরাও কাজ করছি। একেবারেই সৌরভ, যাতে কেউই শালীনতার মাত্রা না ছাড়াই, সেটাই হচ্ছে আমাদের। একেবারেই সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ। কিন্তু আমাদেরকে এই প্রফেশনাল হ্যাজার্ড নিয়েই যেভাবে কাজ করে যেতে হয়, সব শাসক সব সরকারের আমলে এই একই জিনিস বারবার সাংবাদিকদের সঙ্গে ঘটে থাকে দলমত নির্বিশেষে, সেটাই আমাদেরকে করে যেতে হবে। সৌরভ, আপাতত তোমাকে কিছুটা সতর্ক থেকে কাজ করবার জন্য অনুরোধ করব, তার কারণ তুমি যে পরিস্থিতির কথা বললে তাতে সংবাদ মাধ্যমের জন্য পুলিশের তরফ থেকে প্ররোচনা তৈরির একটা চেষ্টা আছে বলে মনে হচ্ছে। ফলে মাথা ঠান্ডা রেখে শান্তভাবে কাজ করবার জন্য তোমাকে অনুরোধ করবো এবং কিছুটা সতর্ক হয়ে এই ছবি আমাদের সঙ্গে থাক। আমি আবারও স্টুডিওতে যে যোগ্য শিক্ষকরা আমাদের সঙ্গে বসে রয়েছেন, যারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী সভা ফেরত এসছেন আমাদের সঙ্গে কথা বলতে, তাদের উদ্বেগের কথা, তাদের যন্ত্রণার কথা শেয়ার করতে, আমি তাদের সঙ্গে কথা বলবো। আমি দেবব্রতবাবু আপনার কাছে ফিরে আসবো। আপনারা যে সামাজিক অসম্মানের কথা বলছেন, আমি একটা জিনিস জানতে চাইব দেবব্রতবাবু, এই যোগ্য অযোগ্য ভেদ করা নিয়ে একটা বড় বিতর্ক দেখা দিয়েছে।
মুখ্যমন্ত্রী আজকে বললেন নেতাজি ইন্ডোরের সভা থেকে যে তিনি সুপ্রিম কোর্টকে বলবেন যোগ্য অযোগ্য আলাদা করে দিতে। আপনারা এখানে বসে বলছেন, ইল্লাজিরও বললেন যে সিবিআই তো তার চার্জশিটে স্পষ্ট করে দিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ও তার উল্লেখ রয়েছে। এই যোগ্য অযোগ্য ভাগ করার দায়টা রাজ্য প্রশাসন নিতে চায় না বলে কি আপনাদের মনে হচ্ছে, বা দায়িত্বটা? দেখুন, রাজ্য প্রশাসন নিতে চায় না সেটা আমরা হাইকোর্টেও দেখেছি। হ্যাঁ, হাইকোর্টে অনেকবার যেটা শুনেছি আর কি, হাইকোর্ট থেকে অনেকবার কারা যোগ্য কারা অযোগ্য তার লিস্ট জানতে চেয়েছিল। হ্যাঁ, সেখানে আমাদের এসএসসি চেয়ারম্যান বলছেন যে আমরা দিয়েছি কিন্তু সন্তুষ্ট করতে পারেননি। তো আপনাদের মাধ্যমে এসএসসি চেয়ারম্যানকে আমাদের প্রশ্ন যে কি এমন তথ্য দিয়েছেন যে কোর্ট সন্তুষ্ট হয়নি, সন্তুষ্ট দেওয়ার মতো তথ্য উনি বা দেননি কেন, সেই প্রশ্ন রয়েছে। এখন দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল, তাদের গণসংগঠন, তারাও আমাদের জন্য পথে নেমেছে। ঠিক আপনাদের মাধ্যমে তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই, বাংলার মানুষকেও ধন্যবাদ জানাতে চাই, পাশে নামতেও অনুরোধ করব, কারণ এই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াইটা করতে হবে। আপনারা কি 21শে এপ্রিল নবান্ন কোনো অভিযান করছেন? মানে আজকে আমি শুনলাম না, 21শে এপ্রিল আমাদের কোনো প্রোগ্রাম নয়। আমরা আমাদের যে যোগ্য শিক্ষা মঞ্চ যে আছে সেই তাদের পক্ষ থেকে আমাদের 21 এপ্রিল কোনো নবান্ন অভিযানে কোনো ব্যবস্থা। রাজ্যের বিরোধী দলনেতা আজকে যোগ্য শিক্ষকদের একাংশের সঙ্গে দেখা করেন। বলা ভালো, যোগ্য শিক্ষকদের একাংশ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে থেকে, যারা ভিতরে ঢুকতে পারেননি অনেকে বা অভিযোগ করেছেন তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তারা চলে যান সরাসরি বিধানসভার সামনে, যেখানে দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবস্থান বিক্ষোভ করছিলেন, সেখানে চলে যান, তার সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে কথা বলবার সময় শুভেন্দু অধিকারী আশ্বাস দেন যে যদি তারা কোনো কর্মসূচি নেন তাহলে দলীয় ব্যানার ফেলে তিনি একেবারে ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত ফলোয়ারদের নিয়ে, এই প্রসঙ্গে বিরোধী দলের নেতা বলেন আমার ফেসবুকে 8 লক্ষ ফলোয়ার, তার 10% মানে 80,000কে ডাকলে তারা তো আমার সঙ্গে আসবেই, কেউ দলের পতাকা নিয়ে আসবে না, কিন্তু আমি আপনাদের সঙ্গে থাকবো। কি বলেছেন শুভেন্দু, শুনিনি। আপনারা সরকার রিভিশন করছে করুক, আপনারাও ইন্ডিভিজুয়াল ওএমআর এবং একাডেমিক নিয়ে যদি সুপ্রিম কোর্টে যান, আমরা লয়ার দেব, আমরা আপনাদের দেব, আপনাদের টাকা খরচ করতে হবে না। আমি এলওপি বলছি, আপনি যে লয়ার চাইবেন, আমরা বিজেপি এমএলএ 65 জন আছি, চাঁদা তুলে লয়ারের ফিস দেব আমরা। ফুল অ্যান্ড ফাইনাল এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম রাজ্যের যোগ্য শিক্ষকরা যারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিলেন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবার জন্য, তার কথা শুনবার জন্য তারা সরাসরি এসে আমাদের সঙ্গে তাদের কথা শেয়ার করলেন, তাদের দুঃখ যন্ত্রণা উদ্বেগ। আমরা কথা বললাম মিল্লাজুর রহমান, দেবব্রত নস্কর এবং মহাদেব বরের সঙ্গে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে সময় দিতে আসার জন্য।